নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুর একদম ঝরঝরে পোলাও, যেটা আপনারা একাদশী, শিবরাত্রি, নীল পুজো যে কোনো উপবাসের দিনে আপনারা এটাকে বানিয়ে খেয়ে নিতে পারেন। উপবাস করার পর অনেক সময় আমাদের মিষ্টিটা খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই সময় আপনারা এরকম সুস্বাদু এবং অসম্ভব টেস্টি সাবুর এই ঝরঝরে পোলাওটা আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি রেসিপিটি কীভাবে বানাই। সাবুর পোলাও বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে আমি 2-3 বার খুব জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটার মধ্যে এটাকে জল দিয়ে মোটামুটি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আমি এখানে কিন্তু সাবুটাকে একদম ঝরঝরে, যাতে সাবুটা একদম ঝরঝরেভাবে ফোলে, তার জন্য কিন্তু আমি এখানে কতটা জল ব্যবহার করলাম আপনাদেরকে বলে দিচ্ছি। সাবুটার মধ্যে সমান একটুখানি জল দেবেন, দিয়ে সমানভাবে জল দেবেন, যাতে সাবুটা ওপরে জল না আসে। আর এখানে আমি সাবুর পোলাওটা বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এখানে কোচানো গাজর আর কুচি করা বিনস নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, আর 1 টুকরো আদা। আর এখানে আমি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার বাদাম। যে বাদামটা আমরা সবসময় খেয়ে থাকি সেই বাদামটাই নিয়েছি। সাবুর পোলাওটা বানানোর জন্য আমি এখানে একটা কড়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবং তাতে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে ফোড়নে দিয়েছি সাদা জিরে এবং একটা ফাটানো তেজপাতা। সাদা জিরে এবং তেজপাতাটা দিয়ে ফোড়নটা দিয়ে যখন খুব ভালো একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে, সেই সময় আমি এখানে কেটে রাখা গাজরটা দিয়ে দেবো, এবং গাজরটাকে আমি হালকা করে ভেজে নেব। গাজর যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য গাজরটা আমি এখানে প্রথমে দিয়েছি। গাজরটা দিয়ে আমি এটাকে হালকা নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এবারে আমি কিন্তু প্রথমে এখানে আদাটা ফোড়নের মধ্যে দিইনি, তাহলে আদাটা পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গাজরটা দিয়ে দেওয়ার পর মাঝখানে একটু তেলটা ফাঁকা করে তার মধ্যে আমি ওই ঘষে রাখা আদার টুকরোটা দিয়ে সমস্তটা মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে প্রয়োজন মতো 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও নানান রকম সবজি ব্যবহার করতে পারেন, যার যেরকম সবজি পছন্দ সে সেরকম ব্যবহার করতে পারেন। আর সবজির কোয়ান্টিটি আপনারা চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এবারে গাজরটা একটু হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কুচিয়ে রাখা বিনসটা দিয়ে দিয়েছি। বিনসটা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না, তো সেই কারণে আমি বিনসটা একদম গাজরটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বিনসটা দিয়েছি। এবারে আমি দুটোকেই খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার মোটামুটি প্রায় ভাজাটা হয়ে গেছে। সেই সময় আমি এখানে যে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে বাদামটা আমি নিয়েছিলাম, সেই বাদামটারই সবটা বাদাম কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, আমি এখানে 4-5টা মতো বাদাম আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার সাবুটা কিন্তু একদম পুরো ঝরঝরে, একটা সাবুর গায়েও কিন্তু আরেকটা সাবু আমার লেগে যায়নি। তো এবারে আমি সমস্ত ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এখানে সাবুগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে রান্না করব। দেখুন আমি যে এটাকে নাড়াচ্ছি বা এতে কিন্তু আমার কিন্তু একটা সাবুর গায়ে কিন্তু আরেকটা সাবু লেগে যায়নি। এই সময় আমি এখানে প্রয়োজন মতো আর যতটুকু লবণের মধ্যে লাগবে সেইটুকু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি এবার অ্যাড করছি যে বাদামটা আমি 2-4টো কাঁচা দিয়েছিলাম, আর যেই বাদামটা আমার ছিল সেই বাদামটাকে আমি এখানে মিক্সারে হালকা করে পিষে নিয়েছি। আমি কিন্তু পুরো পিষিনি, হালকা, মানে মিক্সারটা 1-2 বার ঘোরালেই আপনারা এরকম একটা ঝরঝরে বাদাম গুঁড়ো পেয়ে যাবেন। তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই বাদামটা দেওয়ার ফলে আপনার যে সাবুটা, সেই সাবুটা কিন্তু কখনোই একটার গায়ে একটা লেগে যাবে না। তো বাদামটা দিয়ে এটাকে ভাজার পর আমি এর মধ্যে প্রয়োজন মতো সামান্য 2 থেকে 3-4 দানা মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি। যেহেতু এটা পোলাও, সেহেতু চিনিটা ব্যবহার করলে একটু খেতে খুব টেস্ট লাগে, অসম্ভবই ভালো লাগে। আপনারা যদি চিনিটা নাও খেতে চান আপনারা অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। এবং সব শেষে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এখানে আমি সামান্য কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা ব্যবহার করেছি।
আপনারা চাইলে ধনেপাতা যদি ব্যবহার করতে না চান নাও করতে পারেন, তবে ধনেপাতাটা ব্যবহার করলে এর স্বাদ এবং গন্ধটা অসম্ভব ভালো হয়। দেখুন আমার কিন্তু সাবুর পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন আমার কিন্তু সাবুর পোলাও একটাও আর একটার সাথে কোনোটার সাথে লেগে যায়নি, একদম ঝরঝরে সাবুর পোলাও আমার তৈরি হয়ে গেছে, একদমই ঝরঝরে। একটা সাবুর দানাও কিন্তু আমার না কড়াইয়ের সাথে লেগে গেছে, না আমার একটা সাবুর দানার সাথে আর একটা সাবুর দানা লেগে গেছে। তো আমাদের সাবুর পোলাও তৈরি হয়ে গেছে। আমি এখানে গরম গরম সাবুর পোলাওটা সার্ভ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাবুর পোলাওটা কিন্তু আমার একদমই লেগে যায়নি, একদমই ঝরঝরে হয়েছে, কোনো দলা ভাবই নেই। তো আজকে আমি এখানে সাবুর পোলাও যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই এটাকে একবার বানিয়ে খান এবং কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। বেল আইকনটি অ্যাক্টিভ থাকলে আমার শেয়ার করা সমস্ত রেসিপি আপনার কাছে আপডেট পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন